Thank you, sir, for giving me the opportunity to introduce myself. I'm Mohammed Ismail Hussein. I have about 7.5 years of professional experience in the accounts and finance sector. Currently, I'm working as Senior Officer, Accounts and Finance at Universal Denims Limited. Before this, I worked at Hashem Paper Mills for 6.5 years as Executive, Accounts and VAT. My long stay in my previous company shows my loyalty and commitment to grow with an organization. Regarding my technical skills, I started my career using Tally software, but now I'm fully comfortable working with advanced ERP systems to manage large-scale financial data. About my education, I completed my BBA and MBA from Government Titamir College, which is affiliated to the University of Dhaka. I'm also a student of ICMAB, as I always want to keep my professional knowledge up to date. I believe in doing my work with honesty and accuracy. I enjoy taking on challenges, and now I'm looking for a platform where I can contribute more to the company's success. That is all about me. Thank you. ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্পর্কে বলার সুযোগ দেওয়ার জন্য আমি মোহাম্মদ ইসমাইল হোসেন অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স সেক্টরে আমার প্রায় 7.5 বছরের কাজের অভিজ্ঞতা আছে বর্তমানে আমি ইউনিভার্সাল ডেনিমস লিমিটেডে সিনিয়র অফিসার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স হিসেবে কর্মরত আছি এর আগে আমি হাশেম পেপার মিলসে দীর্ঘ 6.5 বছর এক্সিকিউটিভ অ্যাকাউন্টস অ্যান্ড ভ্যাট হিসেবে কাজ করেছি আগের প্রতিষ্ঠানে আমার এই দীর্ঘ সময় কাজ করা থেকে বোঝা যায় যে আমি প্রতিষ্ঠানের প্রতি একজন অনুগত মানুষ এবং আমি একটি প্রতিষ্ঠানের সাথেই ক্যারিয়ারে বড় হতে পছন্দ করি আমার টেকনিক্যাল দক্ষতার কথা যদি বলি আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম ট্যালি সফটওয়্যার দিয়ে কিন্তু বর্তমানে আমি বড় বড় আর্থিক তথ্য ম্যানেজ করার জন্য অ্যাডভান্সড ইআরপি সিস্টেমে কাজ করতে দক্ষ আমার পড়াশোনার বিষয়ে বলতে গেলে আমি সরকারি তিতুমির কলেজ যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছি আমি বর্তমানে ICMAB-তেও পড়াশোনা করছি কারণ আমি সবসময় নিজের পেশাদার জ্ঞানকে আধুনিক এবং উন্নত রাখতে চাই আমি সবসময় সততা এবং নির্ভুলভাবে কাজ করতে বিশ্বাস করি আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং এখন আমি এমন একটি জায়গা খুঁজছি যেখানে আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি কোম্পানির সাফল্যে আরও বেশি অবদান রাখতে পারব আমার সম্পর্কে এইটুকুই ধন্যবাদ আমি বর্তমানে যেখানে কাজ করছি সেখানে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি তবে আমি এখন আরও বড় কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চাই বড় কোম্পানিতে কাজ করলে দায়িত্ব বাড়ে এবং নতুন অনেক কিছু জানা যায় যেহেতু আমি পেশাদার পড়াশোনা করছি তাই আমি আরও বড় দায়িত্ব নিয়ে নিজেকে প্রমাণ করতে চাই ICMAB-তে পরীক্ষা না দেওয়া নিয়ে বললে আমি যখন ICMAB-তে ভর্তি হই তখন তারা আমার আগের রেজাল্ট এবং মেধা যাচাই করে দেখেছে আমার আগের পড়াশোনা অনেক ভালো ছিল বলে তারা আমাকে 4টি বিষয়ে পরীক্ষা দেওয়া থেকে ছাড় দিয়েছে এর মানে হলো ওই বিষয়গুলো আমি আগে থেকেই খুব ভালো পারি এবং তারা সেটা মেনে নিয়েছে আমি এখন পরবর্তী ধাপের পরীক্ষাগুলোর জন্য নিজেকে তৈরি করছি ম্যানেজমেন্ট পড়ে কেন অ্যাকাউন্টিংয়ে কাজ করছেন ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট পড়ার কারণে আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হয় তা খুব ভালো বুঝি আর ওই ব্যবসার টাকা পয়সার হিসাব রাখাটা আমার কাজের নেশা আমি মনে করি ম্যানেজমেন্টের জ্ঞান থাকার কারণে আমি শুধু হিসাবই রাখি না বরং কিভাবে খরচ কমানো যায় সেই বুদ্ধিও দিতে পারি এই দুই অভিজ্ঞতার কারণে আমি আমার কাজে অন্যদের চেয়ে ভালো করতে পারছি আপনি কি কাজ করেন বর্তমানে আমি ইউনিভার্সাল ডেনিমস লিমিটেডে সিনিয়র অফিসার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স হিসেবে দায়িত্বরত আছি প্রতিদিন কাজের শুরুতেই আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং করি ওই দিন ব্যাংক বা অন্যান্য উৎস থেকে কি পরিমাণ টাকা আসতে পারে ইনফ্লো এবং ভেন্ডার পেমেন্ট বা জরুরি খরচের জন্য কত টাকা প্রয়োজন আউটফ্লো তার একটি ডেইলি ক্যাশ বাজেট তৈরি করি এর মাধ্যমে আমরা দিনের পেমেন্ট প্রায়োরিটিগুলো সহজেই ঠিক করতে পারি আমি নিয়মিত প্রাইডসেস ইআরপি সিনেজিতে সব ট্রানজ্যাকশন নির্ভুলভাবে পোস্টিং দিই এর পাশাপাশি ম্যানেজমেন্টকে দ্রুত তথ্য দেওয়ার সুবিধার জন্য আমি গুগল শিটসে একটি বিস্তারিত ডেটাবেস মেইনটেইন করি এখান থেকে যে কোনো পার্টির ওয়ার্ক অর্ডার ভিত্তিক মালামাল সরবরাহ পেমেন্ট আপডেট এবং বর্তমান বকেয়া বা আউটস্ট্যান্ডিংয়ের একদম সঠিক তথ্য আমি মুহূর্তের মধ্যেই প্রদান করতে পারি যা ম্যানেজমেন্টকে দ্রুত সিদ্ধান্ত নিতে দারুণ সাহায্য করে
আমি মূলত কোম্পানির অ্যাকাউন্টস পেয়েবল সেকশনটি দেখাশোনা করি। ভেন্ডারদের ইনভয়েস যাচাই বাছাই করে আরটিজিএস বা বিইএফটিএন বা চেকের মাধ্যমে পেমেন্ট প্রসেস করি। পাশাপাশি কোম্পানির ক্যাশ ফ্লো ঠিক রাখতে আমি নিয়মিত ব্যাংক রিকনসিলিয়েশন বা বিআরএস সম্পন্ন করি। প্রতি মাসে সব কর্মকর্তা এবং শ্রমিকদের স্যালারি শিট চেক করার পাশাপাশি আমি একটি বিশেষ স্যালারি স্টেটমেন্ট তৈরি করি, যেখানে গত 1 বছরের প্রোডাকশন ডেটার সাথে স্যালারি কস্টের একটি কম্প্যারিজন তুলে ধরা হয়। এই রিপোর্টটি বেশ জটিল এবং এতে বড় ধরনের ডেটা অ্যানালিসিস থাকে বলে আমার বস আমাকে সরাসরি গাইড করেন। এর মাধ্যমে প্রোডাকশনের বিপরীতে স্যালারি খরচের ভারসাম্য বোঝা যায়। এমডি স্যারের চূড়ান্ত অনুমোদনের পর আমি নির্ভুলভাবে ব্যাংক অ্যাডভাইস প্রস্তুত করি। আমি ব্যাংকের লোনগুলোর প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট ক্যালকুলেট করে লোন লায়াবিলিটি রিপোর্ট তৈরি করি। পাশাপাশি কমার্শিয়াল ডেটা অনুযায়ী ডলার রেট কনভার্সন করে এক্সপোর্ট রিয়েলাইজেশন বা এফসি এবং ইআরকিউ অ্যাকাউন্টের হিসাব রাখি। এছাড়াও আমি অত্যন্ত সততার সাথে পেটি ক্যাশ এবং স্টাফদের আইওইউ সেটেলমেন্ট নিশ্চিত করি। প্রশ্ন: আপনার ডেইলি ক্যাশ বাজেটে যদি দেখেন ইনফ্লো মানে আয় কম কিন্তু আউটফ্লো মানে পেমেন্ট অনেক বেশি, তখন আপনি পেমেন্ট প্রায়োরিটি কিভাবে ঠিক করেন? স্যার, সেক্ষেত্রে আমি পেমেন্টগুলোকে 3 ভাগে ভাগ করি। প্রথমত নন নেগোশিয়েবল খরচ, যেমন কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল বা লোন কিস্তি। দ্বিতীয়ত ক্রিটিক্যাল র ম্যাটেরিয়ালস, যার পেমেন্ট না দিলে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। আর তৃতীয়ত সাধারণ ভেন্ডার পেমেন্ট। আমি আমার সিনিয়রদের সাথে আলোচনা করে ওই দিনের জন্য সাধারণ ভেন্ডারদের পেমেন্ট পরের বাজেটে শিফট করি এবং ভেন্ডারদের সাথে কথা বলে সময় নিই, যাতে কোম্পানির প্রোডাকশন বা ক্রেডিট রেটিংয়ে কোনো প্রভাব না পড়ে। প্রশ্ন: আপনাদের তো ইআরপি আছেই, তাহলে আলাদা করে গুগল শিটে কেন ডেটা মেইনটেইন করেন? এটা কি সময়ের অপচয় নয়? জি না স্যার, এটি মোটেও সময়ের অপচয় নয়, বরং এটি ম্যানেজমেন্টের জন্য একটি ডিসিশন সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। ইআরপি হচ্ছে আমাদের মূল রেকর্ড বুক, যা অডিট এবং কমপ্লায়েন্সের জন্য জরুরি। কিন্তু ম্যানেজমেন্ট যখন হুট করে কোনো নির্দিষ্ট ওয়ার্ক অর্ডারের প্রফিটেবিলিটি বা পার্টি ওয়াইজ বকেয়া জানতে চায়, তখন ইআরপি থেকে রিপোর্ট বের করা বা কাস্টমাইজ করা সময় সাপেক্ষ। গুগল শিটে আমি এমন ড্যাশবোর্ড তৈরি করেছি যা থেকে আমি মুহূর্তের মধ্যেই অ্যানালিটিক্যাল ডেটা দিতে পারি। আপনি যে 1 বছরের প্রোডাকশন এবং স্যালারি কম্প্যারিজন করেন, তা থেকে কোম্পানি কী ধরনের সুবিধা পায়? স্যার, এই রিপোর্টের মাধ্যমে আমরা পার ইউনিট লেবার কস্ট বুঝতে পারি। উদাহরণস্বরূপ, যদি কোনো মাসে প্রোডাকশন কম হয় কিন্তু স্যালারি বা ওভারটাইম কস্ট বেশি থাকে, তাহলে আমরা কারণটি খুঁজে বের করি, যেমন মেশিন ব্রেকডাউন ছিল কিনা বা শ্রমিকের অদক্ষতা ছিল কিনা। এটি ম্যানেজমেন্টকে শ্রমিকের প্রোডাক্টিভিটি বাড়াতে এবং অপ্রয়োজনীয় ওভারটাইম খরচ কমাতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রশ্ন: লোনের প্রিন্সিপাল বা ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় কোনো অসঙ্গতি বা ব্যাংকের সাথে পার্থক্য পেলে আপনি কি করেন? আমি আমাদের ইন্টারনাল গুগল শিট ক্যালকুলেটর দিয়ে ব্যাংকের ইন্টারেস্ট স্টেটমেন্ট যাচাই করি। অনেক সময় ব্যাংক কম্পাউন্ডিং বা ডেজ কাউন্টে ভুল করতে পারে। যদি পার্থক্য পাওয়া যায়, আমি সাথে সাথে ব্যাংকের সাথে যোগাযোগ করি এবং প্রপার ডকুমেন্টেশন দেখিয়ে সেটি অ্যাডজাস্ট করে নিই। এরপর শুদ্ধ অ্যামাউন্টটি ইআরপিতে পোস্টিং দিই। ইআরকিউ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনারা মূলত কী কাজে ব্যবহার করেন? স্যার, ইআরকিউ বা এক্সপোর্টার্স রিটেনশন কোটা অ্যাকাউন্টের ডলার আমরা মূলত ব্যাক টু ব্যাক এলসি পেমেন্ট বা কাঁচামাল আমদানির বিল পরিশোধে ব্যবহার করি। এতে আমাদের কারেন্সি কনভার্সন লস হয় না এবং সরাসরি ডলার দিয়ে পেমেন্ট করা যায় বলে কোম্পানি আর্থিকভাবে লাভবান হয়। প্রশ্ন: ধরুন প্রোডাকশন ম্যানেজার ফোন করে কোনো ভেন্ডারের বিল পেমেন্ট করতে বলছেন, যার কোনো এমআরআর বা রিসিভ কপি নেই। আপনি কি করবেন? আমি সরাসরি পেমেন্ট করতে বিনীতভাবে মানা করব, কারণ আমাদের ইন্টারনাল পলিসি অনুযায়ী নো ডকুমেন্ট নো পেমেন্ট। আমি তাকে অনুরোধ করব আগে সিস্টেমের মাধ্যমে এমআরআর এবং প্রয়োজনীয় সিগনেচার সম্পন্ন করতে, কারণ অডিট ট্রেল ঠিক না থাকলে ভবিষ্যতে এটি ফাইন্যান্সিয়াল রিস্ক তৈরি করতে পারে। প্রশ্ন: আপনি তো ম্যানেজমেন্টের ছাত্র এবং আইসিএমএবিতে পড়ছেন। এটি আপনার বর্তমান কাজে কিভাবে সাহায্য করছে? ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড আমাকে অর্গানাইজেশনের সামগ্রিক অপারেশন বুঝতে সাহায্য করে, আর আইসিএমএবি এর পড়াশোনা আমাকে কস্ট অপটিমাইজেশন এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসে দক্ষ করে তুলছে। আমি শুধু অ্যাকাউন্টিং করি না, বরং আমি চেষ্টা করি কিভাবে কোম্পানির খরচ কমিয়ে প্রফিট বাড়ানো যায় সেই বিষয়ে ফোকাস করতে। প্রশ্ন: ইন্টারভিউতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি রিপোর্ট তৈরি করেন,
উত্তর: স্যার, আমার বর্তমান এবং আগের কাজের অভিজ্ঞতা মিলিয়ে আমি নিয়মিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল এবং অপারেশনাল রিপোর্ট তৈরি করি। সেগুলোকে আমি এভাবে সাজিয়েছি: ১. দৈনন্দিন অপারেশনাল রিপোর্ট, ডেইলি রিপোর্টস। ডেইলি ক্যাশ বাজেট, দিনের শুরুতে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোর উপর ভিত্তি করে পেমেন্ট প্রায়োরিটি সেট করার রিপোর্ট। পেটি ক্যাশ এবং আইওইউ সামারি, দৈনন্দিন নগদ খরচ এবং স্টাফদের অগ্রিম টাকার সেটেলমেন্ট রিপোর্ট। ২. পাওনাদার এবং পেমেন্ট সংক্রান্ত রিপোর্ট, পেয়েবল অ্যান্ড ট্র্যাকিং। সাপ্লায়ার এজিং অ্যানালিসিস, কোন সাপ্লায়ার কতদিন ধরে কত টাকা পাবে এবং কার পেমেন্ট আগে দিতে হবে তার বিস্তারিত রিপোর্ট। ওয়ার্ক অর্ডার ভিত্তিক আউটস্ট্যান্ডিং রিপোর্ট, এটি আমি গুগল শিটে তৈরি করি, যেখানে কোন অর্ডারের বিপরীতে কতটুকু মাল আসলো এবং কত বকেয়া আছে তা দেখা যায়। ৩. পেরোল এবং বিশ্লেষণধর্মী রিপোর্ট, পেরোল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিপোর্ট। মাসিক স্যালারি শিট এবং ব্যাংক অ্যাডভাইস, সব স্টাফ ও শ্রমিকের নির্ভুল বেতনের রিপোর্ট। স্যালারি কস্ট বনাম প্রোডাকশন ডেটা কম্প্যারিজন, এটি একটি বিশেষ রিপোর্ট যেখানে ১ বছরের প্রোডাকশন ডেটার সাথে স্যালারি খরচের তুলনা করে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি দেখা হয়। ৪. ব্যাংকিং এবং ট্রেজারি রিপোর্ট, ব্যাংকিং অ্যান্ড স্পেশালাইজড। লোন লায়াবিলিটি রিপোর্ট, ব্যাংক লোনের প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের ব্রেকডাউন এবং বর্তমান দায়ের অবস্থা। এক্সপোর্ট রিয়েলাইজেশন সামারি, ডলার কনভার্সন রেট অনুযায়ী কত টাকা ব্যাংকের এফসি ও ইআরকিউ অ্যাকাউন্টে জমা হলো তার রিপোর্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ক্যাশ বইয়ের সাথে ব্যাংকের হিসাব মেলানোর মাসিক রিপোর্ট। ৫. কমপ্লায়েন্স এবং অডিট রিপোর্ট, আগের অভিজ্ঞতা সহ। ভ্যাট মূসক 6.1, 6.2 এবং 6.3, ক্রয় বিক্রয় এবং উৎপাদন সংক্রান্ত ভ্যাট রিপোর্ট। মাসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসিস্ট্যান্স, মান্থলি ক্যাশ ফ্লো এবং বাজেট বনাম অ্যাকচুয়াল খরচের রিপোর্ট তৈরিতে আমি সহায়তা করি। প্রশ্ন ২. আপনি বর্তমান চাকরি কেন ছাড়তে চাচ্ছেন? উত্তর: স্যার, আমার আগের জবে অর্থাৎ হাশেম পেপার মিলসে আমি ৬.৫ বছরেরও বেশি সময় কাজ করেছি। বর্তমান কোম্পানিতে আমি গত ১ বছরে অনেকগুলো প্রসেস যেমন ইআরপি, গুগল শিটে ডেটা ট্র্যাকিং বা লোন রিপোর্টিংয়ের মতো অনেক কিছু শিখেছি। এখন আমি নিজেকে এমন একটি পজিশনে দেখতে চাচ্ছি যেখানে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ আছে। আমি মনে করি আমার এখনকার দক্ষতা এবং শেখার আগ্রহ আপনার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমি বর্তমান কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছি কেবল নিজেকে আরও উন্নত করার জন্য এবং বড় কোনো লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। প্রশ্ন ৩. আপনার নিজের সম্পর্কে একটি বড় শক্তির কথা বলুন। উত্তর: আমার সবচেয়ে বড় শক্তি হল কাজের প্রতি ডেডিকেশন এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স বিভাগে কাজ করার সময় অনেক সময় চাপের মধ্যে কাজ করতে হয়, বা নতুন কোনো সিস্টেম যেমন সরকারি চালান বা নতুন কোনো ইআরপি সফটওয়্যার খুব দ্রুত শিখতে হয়। আমার ট্র্যাক রেকর্ড দেখলে আপনি দেখবেন আমি আমার আগের কর্মস্থলে দীর্ঘ ৬.৫ বছর কাজ করেছি, যা আমার উপর প্রতিষ্ঠানের ভরসা এবং আমার লয়্যালটি প্রমাণ করে। একই সাথে আমি খুব দ্রুত নতুন কাজ শিখতে পারি, যেমন আমার ব্যাকগ্রাউন্ড ম্যানেজমেন্টের হওয়া সত্ত্বেও আমি অ্যাকাউন্টিংয়ের জটিল বিষয়গুলো যেমন লোন ক্যালকুলেশন বা এক্সপোর্ট রিয়েলাইজেশন খুব দ্রুত আয়ত্ত করেছি। আমি বিশ্বাস করি সততা এবং দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত কাজ শেষ করাই আমার বড় শক্তি। My biggest strength is my dedication to work and my ability to adjust to any situation. In accounts and finance, I often have to work under pressure or learn new systems like government e-Challan and new ERP software very quickly. If you look at my records, you will see that I worked at my previous company for 6.5 years. This shows that the organization can trust me and it proves my loyalty. At the same time, I can learn new things very fast. Even though my background is in management, I have quickly learned difficult accounting tasks like loan calculations and export realizations. I believe that honesty and finishing my work with full responsibility is my greatest strength. প্রশ্ন ৪. আপনার নিজের সম্পর্কে একটি বড় শক্তির কথা বলুন। উত্তর: আমার একটি বিশেষ স্বভাব হল আমি কোনো আর্থিক রিপোর্টে সামান্যতম ভুলও মেনে নিতে পারি না। হিসাব মেলানোর ক্ষেত্রে আমি এতটাই খুঁতখুঁতে যে অনেক সময় একই ডেটা আমি ২ বার বা ৩ বার ক্রস চেক করি। এর ফলে দেখা যায় আমি নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময় কোনো একটি নির্দিষ্ট রিপোর্টে দিয়ে ফেলি। এটি আমার একটি দুর্বলতা বলে মনে হতে পারে যে আমি হয়তো অনেক বেশি সময় নিচ্ছি, কিন্তু আমি মনে করি অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স বিভাগে ভুলের কোনো জায়গা নেই। একটি ছোট্ট ভুলও বড় ফাইন্যান্সিয়াল রিস্ক তৈরি করতে পারে। তাই শুরুতে একটু সময় বেশি লাগলেও আমি যখন কোনো রিপোর্ট জমা দিই তখন আমি শতভাগ নিশ্চিত থাকি যে সেখানে কোনো ভুল নেই। অর্থাৎ নির্ভুল কাজ পাওয়ার জন্য আমার এই অতিরিক্ত সাবধানতাকেই আমি আমার কাজের একটি মানদণ্ড হিসাবে দেখি।
I cannot accept even a small mistake in my financial reports. I am very careful and I check my data 2 or 3 times. This sometimes makes me take a little longer to finish a report. People might think this is a weakness because I take longer than others. But I believe that in accounts and finance, there is no room for errors. A small mistake can cause a big risk for the company. So I prefer to spend extra time to be 100% sure. I see this extra care as the way to do a perfect job. ICMAB question answer. উত্তর, স্যার আইসিএমএবির মতো কঠিন প্রফেশনাল ডিগ্রিতে শুরু করাটাই একটা বড় চ্যালেঞ্জ। আমি অলরেডি আমার বর্তমান প্রফেশনাল কাজের চাপে থেকেও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি এটি সিভিতে দিয়েছি কারণ আমি জানাতে চাই যে আমি শুধু একজন গ্র্যাজুয়েট নই, আমি এই প্রফেশনের সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পথে আছি। আমি এখন পরবর্তী লেভেলের জন্য প্রস্তুতি নিচ্ছি। Sir, starting a difficult professional degree like ICMAB is a big challenge. I am already continuing my studies even with the pressure of my daily work. I mentioned this in my CV because I want to show that I am not just a graduate. I am on the way to getting the highest degree in this profession. I am now preparing for my next level of exams. প্রশ্ন 4. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5টি অংশ কি কি? উত্তর, স্যার এগুলো হলো ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট, কম্প্রিহেন্সিভ ইনকাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি এবং নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। প্রশ্ন 5. অ্যাক্রুয়াল এবং ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংয়ের পার্থক্য কি? উত্তর, স্যার অ্যাক্রুয়াল বেসিসে যখনই কোনো লেনদেন বা খরচ ঘটে তখনই তা রেকর্ড করা হয়, টাকা হাতে আসা বা যাওয়ার অপেক্ষায় থাকা হয় না। আর ক্যাশ বেসিসে শুধুমাত্র যখন নগদ টাকা পাওয়া যায় বা দেওয়া হয় তখনই রেকর্ড করা হয়। আমরা কর্পোরেট সেক্টরে সাধারণত অ্যাক্রুয়াল বেসিস ফলো করি সঠিক চিত্র পাওয়ার জন্য। প্রশ্ন 6. ব্যাংক রিকনসিলিয়েশন কেন জরুরি? স্যার আমাদের ক্যাশ বইয়ের ব্যালেন্স আর ব্যাংকের স্টেটমেন্টের ব্যালেন্স অনেক সময় মেলে না, যেমন চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক থেকে টাকা কাটেনি। এই পার্থক্যগুলো খুঁজে বের করে সমাধান করার জন্যই ব্যাংক রিকনসিলিয়েশন করা হয়, যাতে প্রতিষ্ঠানের ক্যাশ পজিশন নির্ভুল থাকে। প্রশ্ন 7. ডেফার্ড ট্যাক্স বলতে কি বোঝেন? উত্তর, স্যার আমাদের অ্যাকাউন্টিং প্রফিট এবং ট্যাক্সেবল প্রফিটের মধ্যে ডিপ্রিসিয়েশন বা অন্য কারণে যে সাময়িক পার্থক্য তৈরি হয় তার ফলে যে ট্যাক্স লায়াবিলিটি বা অ্যাসেট তৈরি হয় তাকেই ডেফার্ড ট্যাক্স বলে। প্রশ্ন 8. বর্তমানে বাংলাদেশে ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট কত? স্যার ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হল 15%, তবে পণ্য বা সেবার ধরন অনুযায়ী 5%, 7.5% বা 10%ও হতে পারে। প্রশ্ন 9. মূসক 6.3 কেন ব্যবহার করা হয়? স্যার মূসক 6.3 হল মূলত ট্যাক্স ইনভয়েস বা ভ্যাট চালান। যখনই কোনো পণ্য সরবরাহ করা হয় তখনই এই চালানের মাধ্যমে ক্রেতাকে পণ্য দিতে হয় এবং এটি ভ্যাট কমপ্লায়েন্সের জন্য বাধ্যতামূলক। প্রশ্ন 10. উৎসে ভ্যাট কর্তন কি? স্যার যখন আমরা কোনো ভেন্ডারের কাছ থেকে সেবা বা পণ্য নিই তখন পেমেন্ট দেওয়ার সময় সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট হারে ভ্যাট কেটে রাখা এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়াকেই VDS বলে। পেমেন্ট শেষে তাকে মূসক 6.6 সার্টিফিকেট দিতে হয়। প্রশ্ন 11. মূসক 9.1 রিটার্ন কখন জমা দিতে হয়? স্যার পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে মূসক 9.1 রিটার্ন জমা দিতে হয়। সময় মতো না দিলে জরিমানা এবং সুদ দেওয়ার বিধান আছে। প্রশ্ন 12. ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট বা মূসক 4.3 কেন লাগে? স্যার কোনো পণ্য তৈরি করতে কি পরিমাণ কাঁচামাল লাগছে এবং তার বিপরীতে ফিনিশড গুডসের দাম কত হবে তা ভ্যাট অফিসে ডিক্লেয়ার করার জন্য মূসক 4.3 জমা দিতে হয়। প্রশ্ন 13. এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলতে কি বুঝেন? স্যার সাধারণত আমদানি করার সময় বা গাড়ি কেনা বা বড় কোনো লেনদেনের সময় অগ্রিম যে ট্যাক্স দিতে হয় তাকেই এআইটি বলে। এটি বছর শেষে মোট ট্যাক্স লায়াবিলিটির সাথে অ্যাডজাস্ট করা যায়। প্রশ্ন 14. ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে ম্যানেজ করেন? স্যার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করার জন্য আমি কারেন্ট অ্যাসেট যেমন ইনভেন্টরি, রিসিভেবল এবং কারেন্ট লায়াবিলিটি যেমন পেয়েবলের মধ্যে একটা ভারসাম্য রাখি। চেষ্টা করি যাতে রিসিভেবল দ্রুত কালেকশন হয় এবং পেয়েবলের জন্য সঠিক সময় পাওয়া যায়, যাতে হাতে ক্যাশ সংকট না হয়। প্রশ্ন 15. ইআরপি ব্যবহারের সুবিধা কি? স্যার ইআরপিতে ডেটা রিয়েল টাইমে আপডেট হয়। আমি বর্তমানে প্রাইডসের সিনার্জি ব্যবহার করছি। এতে অ্যাকাউন্টসের সাথে ইনভেন্টরি, সেলস এবং HR ইন্টিগ্রেটেড থাকে, ফলে রিপোর্ট জেনারেশন খুব দ্রুত এবং নির্ভুল হয়। প্রশ্ন 16. এক্সেলের কোন কোন ফাংশনে আপনি দক্ষ? স্যার আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের জন্য নিয়মিত পিভট টেবিল, VLOOKUP, XLOOKUP এবং বিভিন্ন লজিক্যাল ফাংশন যেমন ইফ, সামএফস, কাউন্টএফস ব্যবহার করি। প্রশ্ন 17. অডিটর যদি কোনো বড় ভুল খুঁজে পায় তখন আপনার ভূমিকা কি হবে? প্রথমত আমি ভুলটা কেন হলো তা খতিয়ে দেখব। যদি এটি ক্লেরিক্যাল ভুল হয় তাহলে দ্রুত তা সংশোধনের জন্য জার্নাল এন্ট্রি দেব। আর যদি সিস্টেমের কোনো ত্রুটি হয় তাহলে ম্যানেজমেন্টকে জানাবো যাতে ভবিষ্যতে এমন না হয়। আমি মনে করি অডিটরের সাথে তর্কে না গিয়ে পেশাদারিত্বের সাথে সমাধান করাটাই সঠিক কাজ।
প্রশ্ন 18 সাপ্লায়ার পেমেন্ট দেওয়ার আগে আপনি কি কি বিষয় চেক করেন স্যার আমি মূলত 3টি জিনিস চেক করি 3-ওয়ে ম্যাচ 1 পারচেজ অর্ডার 2 গুডস রিসিভড নোট 3 সাপ্লায়ারের অরিজিনাল ইনভয়েস ও ভ্যাট চালান সব ঠিক থাকলে এবং ট্যাক্স ভ্যাট কর্তন নিশ্চিত করার পরই আমি পেমেন্ট প্রসেস করি প্রশ্ন 19 ভ্যাট রেয়াত পাওয়ার শর্তগুলো কি কি স্যার ভ্যাট রেয়াত পাওয়ার প্রধান শর্ত হল পণ্য বা সেবা ক্রয়ের সময় অবশ্যই মূসক 6.3 অর্থাৎ চালান থাকতে হবে পেমেন্ট অবশ্যই ব্যাংকিং চ্যানেলে হতে হবে যদি 2 লাখ টাকার বেশি হয় এবং ক্রয়টি অবশ্যই পরবর্তী 2 কর মেয়াদের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যে আপনার ভ্যাট রিটার্নে অর্থাৎ 9.1-এ দেখাতে হবে এছাড়া উপকরণটি ব্যবসায়িক কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকতে হবে প্রশ্ন 20 মূসক 6.6 ইস্যু করার সময়সীমা কতদিন স্যার ভ্যাট আইন অনুযায়ী পেমেন্ট দেওয়ার 15 দিনের মধ্যে মূসক 6.6 সার্টিফিকেট ইস্যু করে সরবরাহকারীকে দিতে হবে এটি না দিলে ভেন্ডার তার রিটার্নে এই টাকা অ্যাডজাস্ট করতে পারবে না প্রশ্ন 21 6 ব্যাংক রিকনসিলিয়েশন বিআরএস লজিক প্রশ্ন ব্যাংক স্টেটমেন্টে দেখা যাচ্ছে 1000 টাকা ব্যাংক চার্জ কেটেছে যা আপনার ক্যাশ বইতে নেই এখন ব্যালেন্স মেলাতে আপনি কি করবেন উত্তর আমাকে ক্যাশ বইতে ব্যাংক চার্জের এন্ট্রি দিয়ে ব্যালেন্স কমাতে হবে ব্যাংক চার্জ এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 1000 ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 1000 7 ফিক্সড অ্যাসেট বনাম মেরামত খরচ ক্যাপিটাল ভার্সেস রেভিনিউ প্রশ্ন একটি মেশিনের জন্য 5000 টাকার ছোট একটি পার্টস কেনা হলো আর 10,000 টাকা দিয়ে মেশিনের ক্ষমতা বাড়ানো হলো এগুলোর পোস্টিং কি হবে উত্তর পার্টস কেনাটা হবে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স রেভিনিউ এক্সপেন্ডিচার যা লাভ লোকসান হিসেবে যাবে আর মেশিনের ক্ষমতা বাড়ানোর খরচটি মেশিনের মূল দামের সাথে যোগ হবে অর্থাৎ ক্যাপিটালাইজেশন হবে 8 ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট ফিজিক্যাল ইনভেন্টরি করার সময় দেখলেন 1000 টাকার মালামাল কম আছে ইআরপিতে এটি কিভাবে ঠিক করবেন উত্তর এটি ইনভেন্টরি লস বা এক্সপেন্স হিসেবে দেখাতে হবে ইনভেন্টরি লস/এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 1000 ইনভেন্টরি/স্টক অ্যাকাউন্ট ক্রেডিট 1000 1 বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট 10টি হিসাববিজ্ঞানের গোল্ডেন রুলস কি উত্তর সম্পদ ও খরচ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট আয় ও দায় বাড়লে ক্রেডিট কমলে ডেবিট 2 অ্যাক্রুয়াল বেসিস ও ক্যাশ বেসিসের পার্থক্য কি উত্তর টাকা পাওয়া যাক বা না যাক লেনদেন হওয়ার সাথে সাথে রেকর্ড করা হলো অ্যাক্রুয়াল আর টাকা হাতে পেলে রেকর্ড করা হলো ক্যাশ বেসিস 3 জার্নাল ও লেজারের পার্থক্য কি উত্তর জার্নাল হল প্রাথমিক বই ডেইলি রেকর্ড আর লেজার হল চূড়ান্ত বই সামারাইজড অ্যাকাউন্ট 4 ব্যালেন্স শিট কি উত্তর একটি নির্দিষ্ট দিনের প্রতিষ্ঠানের সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের বিবরণী 5 ডেবিট নোট ও ক্রেডিট নোট কি উত্তর ক্রয় ফেরত দিলে ডেবিট নোট ইস্যু করা হয় বিক্রয় ফেরত আসলে ক্রেডিট নোট ইস্যু করা হয় 6 ট্রায়াল ব্যালেন্স কেন তৈরি করা হয় উত্তর লেজারের গাণিতিক নির্ভুলতা যাচাই করতে 7 ডবল এন্ট্রি সিস্টেম কি উত্তর প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে ডেবিট ও ক্রেডিট এবং উভয় পক্ষের যোগফল সমান হবে 8 কন্ট্রা এন্ট্রি কি যে লেনদেনের ডেবিট ও ক্রেডিট উভয়েই ক্যাশ বা ব্যাংক হয় যেমন ব্যাংক থেকে টাকা তোলা 9 ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার কি যে খরচ এখন করা হয়েছে কিন্তু সুবিধা কয়েক বছর পাওয়া যাবে যেমন বড় বিজ্ঞাপন 10 অ্যাকাউন্টিং সাইকেলের ধাপ কয়টি উত্তর 9 থেকে 10টি শনাক্তকরণ থেকে চূড়ান্ত হিসাব 2 পারচেজ এবং অ্যাকাউন্টস পেয়েবল 10টি 11 এমআরআর পাওয়ার পর জার্নাল কি উত্তর ইনভেন্টরি/পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 12 ভেন্ডরকে অগ্রিম দিলে বা অ্যাডভান্স দিলে জার্নাল কি উত্তর অ্যাডভান্স টু ভেন্ডর ডেবিট ব্যাংক ক্রেডিট 13 অগ্রিম টাকা বিলের সাথে সমন্বয় করলে জার্নাল কি উত্তর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট অ্যাডভান্স টু ভেন্ডর ক্রেডিট 14 বিলের উপর ভ্যাট বা ভিডিএস কাটলে জার্নাল কি উত্তর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ভ্যাট পেয়েবল বা কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 15 বিলের উপর ট্যাক্স কাটলে জার্নাল কি উত্তর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট টিডিএস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট 16 চেক পেমেন্ট করলে জার্নাল কি উত্তর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 17 সাপ্লায়ারকে ডিসকাউন্ট সহ পেমেন্ট করলে জার্নাল কি উত্তর পেয়েবল ডেবিট ব্যাংক ক্রেডিট ডিসকাউন্ট রিসিভড ক্রেডিট 18 পেমেন্টের সময় ব্যাংক চার্জ কাটলে জার্নাল কি উত্তর
ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। ১৯ একটি বিল ডুপ্লিকেট পোস্টিং হলে কিভাবে ঠিক করবেন? উত্তর, আগের এন্ট্রিটি রিভার্স দিয়ে, অর্থাৎ পেয়েবল ডেবিট পারচেস/এক্সপেন্স ক্রেডিট। ২০ আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কি? উত্তর, যে খরচ হয়ে গেছে কিন্তু পেমেন্ট বাকি, যেমন বকেয়া ইউটিলিটি বিল। ৩ সেলস এবং অ্যাকাউন্টস রিসিভেবল ১০টি। ২১ ধারে বিক্রয়ের জার্নাল কি? উত্তর, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ২২ কাস্টমারের কাছ থেকে চেক পেলে জার্নাল কি? উত্তর, ব্যাংক ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ২৩ ব্যাড ডেট বা অনাদায়ী দেনার জার্নাল কি? উত্তর, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ২৪ বিক্রয় ফেরত আসলে জার্নাল কি? উত্তর, সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ২৫ অগ্রিম বিক্রয় বা আনআর্নড রেভিনিউ কি? উত্তর, টাকা আগে পাওয়া গেছে কিন্তু মাল দেওয়া হয়নি, এটি একটি দায়। ২৬ বিলের ওপর কাস্টমার ট্যাক্স কেটে রাখলে জার্নাল কি? উত্তর, ব্যাংক ডেবিট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ডেবিট, রিসিভেবল ক্রেডিট। ২৭ রিসিভেবল এজিং কেন করা হয়? উত্তর, কতদিনের পাওনা টাকা বাকি আছে তা জানার জন্য। ২৮ ক্রেডিট সেলস ভ্যাট সহ হলে জার্নাল কি? উত্তর, রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ভ্যাট পেয়েবল ক্রেডিট। ২৯ প্রভিশন ফর ডাউটফুল ডেটস কি? উত্তর, ভবিষ্যতে টাকা নাও পাওয়া যেতে পারে এমন আশঙ্কায় যে তহবিল রাখা হয় সেটি প্রভিশন ফর ডাউটফুল ডেটস। ৩০ ক্যাশ ডিসকাউন্ট বনাম ট্রেড ডিসকাউন্ট। উত্তর, কেনা বেচার সময় যেটা কমে সেটা ট্রেড ডিসকাউন্ট, দ্রুত পেমেন্টের জন্য যেটা দেওয়া হয় সেটা ক্যাশ ডিসকাউন্ট। ৪ ব্যাংকিং ও লোন ম্যানেজমেন্ট ১০টি। ৩১ ব্যাংক লোন নিলে জার্নাল কি? উত্তর, ব্যাংক ডেবিট, ব্যাংক লোন, লায়াবিলিটি, ক্রেডিট। ৩২ লোনের কিস্তি দিলে জার্নাল কি? উত্তর, লোন ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। ৩৩ ইন্টারেস্ট বকেয়া থাকলে জার্নাল কি? উত্তর, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, অ্যাক্রুড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ৩৪ বিআরএসে ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স বেশি হওয়ার একটি কারণ কি? উত্তর, চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক থেকে টাকা তোলা হয়নি, আনপ্রেজেন্টেড চেক। ৩৫ বিআরএসে ক্যাশবুক ব্যালেন্স বেশি হওয়ার একটি কারণ কি? উত্তর, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক ক্রেডিট করেনি, আনক্লিয়ার্ড চেক। ৩৬ ব্যাংক চার্জের জার্নাল কি? উত্তর, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। ৩৭ ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট করলে জার্নাল কি? উত্তর, ব্যাংক ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। ৩৮ লোন লায়াবিলিটি রিপোর্ট কেন করা হয়? উত্তর, লোনের বর্তমান স্থিতি ও ফিউচার লায়াবিলিটি ট্র্যাকিংয়ের জন্য। ৩৯ শর্ট টার্ম লোন বনাম লং টার্ম লোন। উত্তর, ১ বছরের কম সময়ের লোন শর্ট টার্ম, বেশি হলে লং টার্ম। ৪০ ব্যাংক ওভারড্রাফট কি? উত্তর, ব্যাংকে থাকা টাকার চেয়ে বেশি টাকা তোলা, এটি একটি চলতি দায়। ৫ পেরোল বা বেতন ১০টি। ৪১ বেতন বকেয়া থাকলে জার্নাল কি? উত্তর, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। ৪২ বেতন থেকে ট্যাক্স কাটলে জার্নাল কি? উত্তর, স্যালারি পেয়েবল ডেবিট, টিডিএস অন স্যালারি ক্রেডিট। ৪৩ বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড কাটলে জার্নাল কি? উত্তর, স্যালারি পেয়েবল ডেবিট, পিএস পেয়েবল ক্রেডিট। ৪৪ বেতন থেকে অগ্রিম সমন্বয় করলে জার্নাল কি? উত্তর, স্যালারি পেয়েবল ডেবিট, অ্যাডভান্স স্যালারি ক্রেডিট। ৪৫ বোনাস বা ইনসেন্টিভ দিলে জার্নাল কি? উত্তর, বোনাস এক্সপেন্স ডেবিট, ব্যাংক বা পেয়েবল ক্রেডিট। ৪৬ ওভারটাইম পেমেন্টের জার্নাল কি? উত্তর, ওটি এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। ৪৭ শ্রমিকদের মজুরি ও বেতনের পার্থক্য কি? উত্তর, শ্রমিকের জন্য মজুরি, ডিরেক্ট কস্ট, কর্মকর্তাদের জন্য বেতন, ইনডিরেক্ট কস্ট। ৪৮ বেতন পেমেন্টের ফাইনাল জার্নাল কি? উত্তর, স্যালারি পেয়েবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। ৪৯ অব্যবহৃত ছুটির টাকা এনক্যাশমেন্ট দিলে জার্নাল কি? উত্তর, লিভ এনক্যাশমেন্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। ৫০ পেরোল কেন অডিট করা জরুরি? উত্তর, কোনো ভুয়া বা ঘোস্ট শ্রমিক বা ভুল হিসাব ধরার জন্য। ৬ ফিক্সড অ্যাসেট ও অবচয় ১০টি। ৫১ মেশিন কিনলে জার্নাল কি? উত্তর, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডেবিট, ব্যাংক ক্রেডিট। ৫২ অবচয় বা ডেপ্রিসিয়েশনের জার্নাল কি? উত্তর, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট।
53 পুরানো সম্পদ লাভে বিক্রয় করলে জার্নাল কি উত্তর ব্যাংক ডেবিট অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাসেট ক্রেডিট গেইন অন সেল ক্রেডিট 54 সম্পদ লসে বিক্রয় করলে জার্নাল কি উত্তর ব্যাংক ডেবিট অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট লস অন সেল ডেবিট অ্যাসেট ক্রেডিট 55 স্ট্রেট লাইন বনাম রিডিউসিং ব্যালেন্স অবচয় উত্তর কেনা দামের উপর স্থির অবচয় হল স্ট্রেট লাইন আর বর্তমান বুক ভ্যালুর উপর অবচয় হল রিডিউসিং ব্যালেন্স 56 ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি উত্তর যে খরচ সম্পদের আয়ু বা ক্ষমতা বাড়ায় 57 রেভিনিউ এক্সপেন্ডিচার কি উত্তর সম্পদের সাধারণ রক্ষণাবেক্ষণ খরচ 58 অস্পৃশ্য সম্পদ কি উত্তর সুনাম গুডউইল পেটেন্ট ট্রেডমার্ক 59 অবচয় বা অ্যামোর্টাইজেশন কি উত্তর অস্পৃশ্য সম্পদের মূল্য কমে যাওয়াকে অ্যামোর্টাইজেশন বলে 60 অ্যাসেট ডিসপোজাল কি উত্তর সম্পদ ব্যবহার অনুপযোগী হলে তা সরিয়ে ফেলা বা বিক্রি করা 7 ইনভেন্টরি ও কস্টিং 10টি 61 র ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি উত্তর র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডেবিট পেয়েবল ক্রেডিট 62 মালামাল প্রোডাকশনে ইস্যু করলে জার্নাল কি উত্তর ওয়ার্ক ইন প্রগ্রেস ডব্লিউআইপি ডেবিট র ম্যাটেরিয়াল ক্রেডিট 63 ফিনিশড গুডস তৈরি হলে জার্নাল কি উত্তর ফিনিশড গুডস ডেবিট ডব্লিউআইপি ক্রেডিট 64 মালামাল বিক্রি হয়ে গেলে জার্নাল কি উত্তর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ফিনিশড গুডস ক্রেডিট 65 ইনভেন্টরি লস বা শর্ট পড়লে জার্নাল কি উত্তর ইনভেন্টরি লস অ্যাকাউন্ট ডেবিট ইনভেন্টরি ক্রেডিট 66 ফিফো বনাম লিফো উত্তর আগে কেনা মাল আগে বের করা ফিফো পরে